জনগণের সমর্থনে দেশকে এগিয়ে নেবে বিএনপি, বরিশালে বললেন প্রধানমন্ত্রী। বাবুগঞ্জে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন। আরও কয়েকদিন বৃষ্টির আভাস, চট্টগ্রামে পানি কমতে থাকলেও দুর্গতিতে লাখ লাখ মানুষ। ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি নির্মাণে সহায়তা দেবে সরকার, বললেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। 2024-এর 14 জুলাই বঙ্গভবন অভিমুখে ছাত্রদের মিছিল, আন্দোলনের আগুনে ঘি ঢালল শেখ হাসিনার মন্তব্য। হাসিনাকে ফেরানোর চেষ্টা চলছে, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। দেখছিলেন সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের সমর্থন যতক্ষণ সাথে থাকবে ততক্ষণ পর্যন্ত বিএনপি দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। তিনি বলেন, সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে মানবিকতার বিচারে দেশ পুনর্গঠন করতে চায় সরকার। বরিশাল থেকে বিস্তারিত জানাচ্ছেন বিশেষ প্রতিনিধি সিকান্দার রেমান। ভিডিও ধারণ করেছেন মোহাম্মদ সেলিম, সাথে ছিলেন বরিশাল প্রতিনিধি সালে টিটু। রাজধানীর গুলশান এভিনিউয়ের বাসভবন থেকে সোমবার সকালে সড়ক পথে বরিশালের উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বরিশালে এটি প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম সফর। আষাঢ়ের বৃষ্টি ঝরা স্নিগ্ধতা নিয়ে বরিশালের পথে পথে মানুষের ভালোবাসায় সিক্ত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। বরিশাল সফরে গৌরনদীর বাটাজোর ইউনিয়নে পৌঁছে নতুন খনন করা সারিকল বাটাজোর খালপাড়ে গাছের চারা রোপণ করেন তারেক রহমান। পরে সমবেত মানুষের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ রক্ষায় সরকার বৃক্ষরোপণ সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। বিশ্বের উন্নত দেশগুলোর উদাহরণ টেনে তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় পরিচ্ছন্নতা অভিযানে সবাইকে এগিয়ে আসতে হবে। দেশটা যেহেতু আমাদের সকলের, এই দেশটার তো আমাদেরকে যত্ন করতে হবে। বর্ষার সময় এখন আমরা কি দেখি, বিভিন্ন জায়গায় পানি জমা হয়ে যাচ্ছে, হচ্ছে না? সেটি শহরেই হোক, গ্রামেই হোক, বিভিন্ন খাল বিল এগুলো বন্ধ হয়ে গেছে, পানি যেতে পারছে না ঠিকভাবে। এইটা দেখি না আমরা, এই সমস্যা হয় না? তো এখন এই যে সব জায়গায় যদি আমরা ময়লা ফেলি, আবর্জনা ফেলি, তাহলে এই খাল বিল সব ময়লা হয়ে যাবে, খাল বিল সব বন্ধ হয়ে যাবে। আমরা সকলে মিলে প্রতিজ্ঞা করি যে আমরা আমাদের স্ব অবস্থান থেকে প্রত্যেকটি মানুষ যতটুকু সম্ভব হবে আমরা চেষ্টা করব আমাদের আশেপাশের পরিবেশের প্রতি আমরা যত্ন নিব। বাটাজোর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সাথে মত বিনিময়ে অংশ নেন সরকার প্রধান। এ সময় প্রধানমন্ত্রী বলেন, আগামী বছরের মধ্যে 41 লাখ পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছাবে সরকার। সকল ধর্মের মানুষকে একসাথে নিয়ে কোনো ভেদাভেদ না, সকল মানবিকতার ভিত্তিতে বিচার করে আমরা এই দেশকে পুনর্গঠন করতে চাই, আমরা এই দেশকে সামনে এগিয়ে নিতে চাই। এবং সকল সময় আমি একটি কথা বলি, বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ। এই জনগণের সমর্থন এবং এই জনগণের সমর্থন যতক্ষণ বিএনপির কাছে থাকবে, যতক্ষণ বিএনপির পাশে জনগণ থাকবে, বিএনপি কোনো বাধা মানবে না। বিএনপি দেশকে ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। বরিশাল সিটি কর্পোরেশনের 30 গোডাউন বদ্ধভূমি সংলগ্ন সাগরদী খালের পাশে গাছ লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকল শ্রেণী পেশার মানুষ রাজপথে নেমে এসে স্বৈরাচারকে দেশ থেকে হটিয়েছে। তার মানে আমরা সকলে মিলে যদি তাদের কাজ রেখে দেশের জন্য, মানুষের জন্য যে কাজগুলো ভালো, সেই কাজগুলো যদি আমরা করি তাহলে সকলে মিলে উপকৃত হয়। আসুন আজকে বৃক্ষরোপণের দিনে আমরা সকলে মিলে প্রতিশ্রুতিবদ্ধ হই, পরিবেশটা যাতে নষ্ট না হয়, পরিবেশটা যাতে সুন্দর থাকে, ভালো থাকে। পরে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত দলের সাংগঠনিক সভায় যোগ দেন প্রধানমন্ত্রী। নির্বাচনের আগে দলীয় প্রধান হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জনগণের কাছে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, নির্বাচিত হয়ে সেই দলের চেয়ারম্যান তারেক রহমান যখন প্রধানমন্ত্রী, তিনি তখন জনগণের কাছে আসছেন, জনগণের কাছ থেকে তাদের দুঃখ দুর্দশার কথা শুনছেন, সেই সঙ্গে নির্বাচনে দেয়া সেসব প্রতিশ্রুতি একের পর এক বাস্তবায়ন করছেন। তিনি বারবার যে কথাটি বলছেন, সবার আগে বাংলাদেশ এবং সবার জন্য বাংলাদেশ, সেই মানবিক বাংলাদেশ গড়তে সবাই মিলে ঐক্যবদ্ধ কাজ করার আহ্বানও জানাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সিকান্দার রেমান, বাংলাভিশন, বরিশাল। বরিশালের বাবুগঞ্জে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেলা 11:30টায় বাবুগঞ্জ উপজেলার পূর্ব রহমতপুর এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া স্থলে পৌঁছান প্রধানমন্ত্রী।
তিনি পায়ে হেঁটে বিস্তীর্ণ জঙ্গল জুড়ে সেনা সদস্যদের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম এবং যুদ্ধকালীন প্রস্তুতি পরিদর্শন করেন। প্রধানমন্ত্রী এ সময় শত্রুপক্ষের ড্রোন শনাক্ত এবং প্রতিরোধে ব্যবহৃত অ্যান্টি ড্রোন মাল্টি ব্যারেল সিস্টেমের কার্যক্রম প্রত্যক্ষ করেন। সংশ্লিষ্ট সেনা কর্মকর্তারা তাকে এই প্রতিরক্ষা ব্যবস্থার কার্যপদ্ধতি ও যুদ্ধক্ষেত্রে এর ব্যবহার সম্পর্কে ধারণা দেন। তিনি জঙ্গলের ভেতরে দায়িত্ব পালনরত সেনা সদস্যদের কাছে গিয়ে তাদের খোঁজ খবর নেন এবং নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে উৎসাহ দেন। এক পর্যায়ে তিনি সেনা সদস্যদের সঙ্গে মাটিতে বসে কিছু সময় কাটান এবং তাদের প্রশিক্ষণ, দায়িত্ব, মাঠ পর্যায়ের অভিজ্ঞতার কথা শোনেন। কৌটার মধ্যে মোম জ্বালিয়ে তৈরি আগুনে রান্না করা সাদা ভাত, ডাল, আলু ভর্তা, চিংড়ি মাছ ও ডিমের তরকারি পরিবেশন করা হয় প্রধানমন্ত্রীকে। বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে বাংলাদেশের মানুষ স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক হিসাবে বিবেচনা করে। বর্তমানে পৃথিবীতে আজকে থেকে 20 বছর, 25 বছর বা 30 বছর আগে যুদ্ধের ধরন যেমন ছিল, এখন যুদ্ধের ধরন পাল্টে গিয়েছে। ইনশাআল্লাহ ভবিষ্যতে একদিন বাংলাদেশের সেনাবাহিনীর প্রশিক্ষণ বলুন, বাংলাদেশের সেনাবাহিনীর আর্ট বলুন, বাংলাদেশ সেনাবাহিনীর এক্সপার্টিস বলুন, সব নিয়ে পৃথিবীর বিভিন্ন বড় বড় জায়গায় আলোচনা হবে। তারা গর্ব ভরে বা তারা কেউ কেউ হয়তো হিংসার দৃষ্টিতেও বাংলাদেশের সেনাবাহিনীকে কথা বলবে। আমরা সেই দিনের অপেক্ষা করছি। চট্টগ্রামের বন্যা কবলিত বিভিন্ন এলাকা থেকে ধীরগতিতে পানি নামতে শুরু করেছে। বিভিন্ন উপজেলায় এখনো পানিবন্দী 6 লাখেরও বেশি মানুষ। কোথাও বাড়িঘর ধসে পড়েছে, কোথাও ধসে গেছে রাস্তাঘাট, নষ্ট হয়ে গেছে সবজি ক্ষেত, ফসলি জমি, মাছের প্রজেক্ট, পোল্ট্রি খামার। খাগড়াছড়ি জেলা সদরে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এখনো স্বাভাবিক হয়নি দীঘিনালায়। জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় জানিয়েছে, চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় 6 লাখেরও বেশি মানুষ এখনও পানিবন্দী। 5 জুলাই থেকে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের সাতকানিয়া, লোহাগাড়া, চন্দনাইশ, বাঁশখালীর অনেক জায়গা প্লাবিত হয়। এ বন্যায় চট্টগ্রামে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাতকানিয়া ও বাঁশখালী উপজেলা। তবে বৃষ্টি আর সাঙ্গু ও ডলু নদী দিয়ে উজান থেকে পাহাড়ি ঢল অব্যাহত থাকায় বন্যার পানি কমছে কিছুটা ধীর গতিতে। বন্যার্ত মানুষের মাঝে সরকারি বেসরকারিভাবে ত্রাণ বিতরণ কার্যক্রম চলছে। উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে যোগ দিয়েছে সেনাবাহিনীও। পাহাড়ের পানিগুলো এখানে ডল নামিয়ে গেছে, আর সঙ্গে নদীর ডোলাহাল, এগুলো বিপজ্জনক, ওগুলো ছিঁড়ে গেছে। মানুষের বাড়িঘর একটাও নেই, এই সবগুলো পানিতে ডুবেছে। খাওয়া দাওয়ার খুব সমস্যা। বাড়ি ডুবে গেছে, তার রাস্তাঘাট ডুবে গেছে। সাইক্লোন সেন্টারে ছিল 2 দিন, গরু ছাগল বেশি নিয়ে গেছে পানিতে। খাগড়াছড়ির জেলা সদরে বন্যা পরিস্থিতি উন্নতি হলেও দীঘিনালা উপজেলার বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়নি। এখনও 50টি পরিবার আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে। পানিবন্দী কয়েক হাজার পরিবার 6 দিন ধরে মানবেতর জীবন কাটাচ্ছে। জেলায় 12টি সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ রয়েছে। গত 2 দিন বৃষ্টি না হয় রাঙামাটির বিলাইছড়ি ও বাঘাইছড়ি উপজেলার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে বড়কল উপজেলার বন্যা পরিস্থিতি এখনও অপরিবর্তিত। বাঘাইছড়ির কাঁচালং নদী ও রাইংখং নদীর পানি কমার সঙ্গে ভেসে উঠছে বন্যার ক্ষতচিহ্ন। বান্দরবানে বন্যা পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছে। বৃষ্টি কমে যাওয়ায় বাসাবাড়ি থেকে বন্যার পানি নেমে গেছে। এবারের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বান্দরবান সদর, লামা, আলীকদম ও নাইখংছড়িতে। মৎস্য চাষিদের ব্যাপক ক্ষতি হয়েছে পুকুর ও জলাশয় বন্যার পানিতে ডুবে যাওয়ায়। নাজনীন আক্তার, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। ঢাকা সহ 8 বিভাগে শুক্রবার পর্যন্ত থেমে থেমে বৃষ্টি ও দমকা হাওয়া অব্যাহত থাকবে এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে টানা বৃষ্টিতে জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়েছে নগরবাসী। অতিবৃষ্টির ফলে রাজধানীর রাজারবাগ, মালিবাগ, শান্তিনগর ও পল্টন এলাকা সহ শহরের বেশ কিছু প্রধান সড়ক পানিতে তলিয়ে গেছে। এতে ব্যক্তিগত গাড়ি ও ব্যাটারি চালিত অটোরিকশা বিকল হয়ে সড়কে ধীরগতি সহ তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা আর খেটে খাওয়া মানুষ। একই সঙ্গে জলাবদ্ধতার কারণে যানবাহনের অভাবে অফিসগামী কর্মজীবী মানুষও ভোগান্তিতে পড়েছেন। এদিকে আবহাওয়া অফিস আগামী 120 ঘন্টার পূর্বাভাসে জানিয়েছে, আগামী 5 দিন থেমে থেমে বৃষ্টির প্রবণতা সহ দমকা হাওয়া ও ঝড় অব্যাহত থাকবে।
পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ জানিয়েছেন, চট্টগ্রামের সকল স্লুইস গেট সচল হলে জলাবদ্ধতা অনেকটা কমে আসবে। এই লক্ষ্যে সংশ্লিষ্ট বিভাগ ও সংস্থা কাজ করছে। গতকাল দুপুরে চট্টগ্রাম সিটি কর্পোরেশন সম্মেলন কক্ষে চট্টগ্রাম মহানগরীর বন্যা নিয়ন্ত্রণ, জলাবদ্ধতা নিরসন ও নিষ্কাশন উন্নয়ন প্রকল্পের আওতায় পানি উন্নয়ন বোর্ডের নির্মিত 21টি স্লুইস গেট নির্মাণের অগ্রগতি এবং রেগুলেটরগুলো সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর বিষয়ক মতবিনিময় সভায় তিনি কথা বলেন। সভায় জানানো হয়, এরই মধ্যে প্রকল্পের 95% কাজ শেষ হয়েছে। এ সময় আগামী 1 বছরের মধ্যে বাকি কাজ সম্পন্ন ও রেগুলেটরগুলো সিটি কর্পোরেশনকে পরিচালনার ভার বুঝিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, বন্যায় যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রত্যেককে ঘরবাড়ি মেরামতে সরকার সহায়তা দেবে। সেই সঙ্গে যাদের ফসলি জমি, মাছের ঘের সহ ক্ষতিগ্রস্ত উপার্জনের খাতগুলো স্বাভাবিক করতে সরকার সব ধরনের উদ্যোগ নেবে। প্রকল্পগুলো বাস্তবায়ন করে আমরা চট্টগ্রামবাসীকে এমন একটি সিটি কর্পোরেশন আমরা উপহার দিতে চাই, সেটা চট্টগ্রাম মানুষের কাছে ইতিহাস তৈরি হয়ে থাকে এবং চট্টগ্রাম মানুষ যেন কখনোই জলবদ্ধতা নিয়ে যেন তারা কখনোই কোনো শঙ্কায় না থাকে। এই মুহূর্তে আসলে আমাদের মূল ফোকাস হচ্ছে রিলিফ অ্যান্ড রেস্কিউ অপারেশন। আমরা দুর্গত মানুষকে উদ্ধার করতে চাই এবং আমরা তাদের মুখে খাবার পৌঁছে দিতে চাই। পানি নেমে যাবার পরে আমরা পুনর্বাসনে মনোযোগ দেব। সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠন করে উত্তাপ ছড়িয়েছে বিরোধী দল। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে সভাপতি করে 12 সদস্যের বিশেষ কমিটি গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান করে সংসদ থেকে ওয়াকআউট করেছে তারা। গতকাল জাতীয় সংসদে সংসদ নেতা তারেক রহমানের পক্ষে চিফ হুইপ নুরুল ইসলাম 12 সদস্যের বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দেন। এই কমিটি 17 সদস্যের হওয়ার কথা থাকলেও বিরোধী দল 5 জনের নাম দেয়নি। তারা সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবিতে অনড়। বিরোধী দল কোনো সদস্যের নাম না দেয়ায় 5টি পদ শূন্য রেখে 12 সদস্যের কমিটি গঠনের প্রস্তাব দেন চিফ হুইপ। তার এই বক্তব্যের পরপরই বিরোধী দলীয় নেতা জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, সংবিধান সংশোধনের বিষয়টি প্রথম অধিবেশন থেকে চলে আসছে। গণভোটের রায় বাস্তবায়নে তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথও নিয়েছেন। এই বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন। এই বক্তব্যের পরপরই কমিটি গঠনের প্রতিবাদে অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান বিরোধী দলের সদস্যরা। একটা সংসদ সদস্য হিসাবে আর একটা সংস্কার পরিষদের সদস্য হিসাবে আমাদের 2টা শপথই আমরা মনে করি বিদ্যমান আছে। সুতরাং ওইটাকে যদি বাইপাস করার জন্য এই কমিটি গঠন করা হয় তাহলে আমরা এই প্রস্তাব প্রত্যাখ্যান করছি। আমরা মনে করি যে জনগণের এই অভিপ্রায় মতামতকে কোনোভাবেই অগ্রাহ্য অপমান করা উচিত হবে না। এই জন্যে তাদের প্রতি সম্মান রেখেই আমরা শুধু এই কমিটিতে অংশগ্রহণ করব না এটাই নয়, বরঞ্চ এই পর্বটা আমরা যেহেতু জনগণের রায়কে সম্মান করা হচ্ছে না তার প্রতিবাদে আমরা ওয়াকআউট করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। জুলাই অভ্যুত্থান প্রসঙ্গ। 2024 সালের 14 জুলাই কোটা সংস্কারের দাবিতে বঙ্গভবন অভিমুখে বিশাল পদযাত্রা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ সময় রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিয়ে 24 ঘন্টার মধ্যে দৃশ্যমান পদক্ষেপ দেখতে চায় তারা। কিন্তু তাদের আন্দোলনের আগুনে ঘি ঢালে তৎকালীন স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজাকারের বাচ্চা বলে করা মন্তব্যটি। এর প্রতিবাদে সেদিন রাতেই উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট সহ দেশের প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠান। মূলত এই মন্তব্যকে ঘিরেই নড়ে ওঠে আওয়ামী লীগের ক্ষমতার মসনদ। বিস্তারিত শুভ মাহফুজের রিপোর্টে। 14 জুলাই 2024 পূর্ব ঘোষণা অনুযায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে স্মারকলিপি জমা দেওয়ার উদ্দেশ্যে পদযাত্রায় অংশ নিতে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। এরপর বেলা 12টার দিকে কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বঙ্গভবনের উদ্দেশ্যে পদযাত্রা শুরু করে শিক্ষার্থীরা। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, ঢাকা কলেজ, ইডেন, জগন্নাথ সহ রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যোগ দেয়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শাহবাগ, মৎস্য ভবন এবং সচিবালয় হয়ে বঙ্গভবনের দিকে এগুলে গুলিস্তান 0 পয়েন্টে পুলিশি বাধার মুখে পড়ে পদযাত্রা। ওই সময় সচিবালয়ের সামনের সড়কে বসে পড়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা। পুলিশি বাধা উপেক্ষা করে ধীরে ধীরে পদযাত্রাটি মৌলানা ভাসানী স্টেডিয়ামের সামনে গেলে সেখানে আটকে দেয়া হয় আন্দোলনকারীদের।
সেখান থেকে 12 জনের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি জমা দিতে যায়। তারা রাষ্ট্রপতির সামরিক সচিবের কাছে স্মারকলিপি জমা দেয়। ওই সময় 24 ঘন্টার মধ্যে কোনো সুরাহা না হলে পরবর্তী কর্মসূচির হুঁশিয়ারি দেয় আন্দোলনকারীরা। আমরা চাচ্ছি না কোনো ধরনের কঠোর কর্মসূচি, কোনো ধরনের জনদুর্ভোগ কর্মসূচি যেতে আমাদেরকে বাধ্য করা হোক। আমরা চাচ্ছি 24 ঘন্টার মধ্যে একটা দৃশ্যমান পদক্ষেপ। কিন্তু তাদের আন্দোলনকে উস্কে দেয় তৎকালীন স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজাকারের বাচ্চা বলে করা মন্তব্যটি। মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? চীন সফর থেকে এসে শেখ হাসিনার সংবাদ সম্মেলনে তুচ্ছ তাচ্ছিল্য করে এই এক বক্তব্যেই বারুদের মতো জ্বলে উঠেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দাবানল ছড়িয়ে পড়েছিল দীর্ঘ 16 বছরে চেতনার মোড়কে রাজনীতি করে যাওয়া স্বৈরাচারের মসনদে। রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শুরু হয় বিক্ষোভ। রাজাকার রাজাকার স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে পুরো দেশ। যদিও ক্ষুব্ধ শিক্ষার্থীদের প্রতিহত করতে মধ্যরাতে শাহবাগে তৎকালীন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, যুবলীগের সভাপতি নিখিলের নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নেয়। এরা নিজেরা বিকৃত মস্তিষ্কের যে কারণে বঙ্গবন্ধু কন্যার বক্তব্যকে বিকৃতভাবে ব্যাখ্যা করেছে। তাতেও থামানো যায়নি বিক্ষুব্ধ শিক্ষার্থীদের। ভোরের আলো ফুটার সাথে সাথে আবারও রাজপথে নামেন তারা, যা নড়বড়ে করে দেয় স্বৈরাচার শেখ হাসিনার দীর্ঘ 16 বছরের ক্ষমতার মসনদ। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। ভারত বা বাংলাদেশ যেখানেই আত্মসমর্পণ করুন না কেন, শেখ হাসিনাকে আগে জেলে যেতে হবে বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। দণ্ডপ্রাপ্ত আসামির কোনো বক্তব্যের কোনো মূল্য নেই বলে জানান তিনি। শেখ হাসিনাকে ফেরাতে সরকার কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আরও জানাচ্ছেন ইমরুল কায়েস। পালিয়ে ভারতে আশ্রয় নেয়া সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যেই দেশে ফিরবেন। সম্প্রতি নেট দুনিয়ায় তার এমন বক্তব্য ভাইরাল। এ নিয়ে সামাজিক মাধ্যমে চলছে নানা আলোচনা সমালোচনা। তবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মনে করেন, পালিয়ে থাকা দলীয় নেতাকর্মীদের উজ্জীবিত করতেই শেখ হাসিনা এমন বক্তব্য দিচ্ছেন। বাস্তবে দেশে ফিরলেই তাকে জেলে যেতে হবে বলে জানান তিনি। মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। শেখ হাসিনা একজন সাজাপ্রাপ্ত আসামি। উনি যদি আত্মসমর্পণ করে তাহলে ওনার বাংলাদেশের আইন অনুযায়ী ওনার বিরুদ্ধে ব্যবস্থা হবে, ওনাকে জেলে যেতে হবে। একজন আসামি সে কোথায় আত্মসমর্পণ করবে, কিভাবে করবে, সেটা একেবারেই ওনার ব্যাপার এবং সেটা আমাদের কোনো সরকারের কোনো এখানে সাবজেক্ট না। এবং সে বিদেশে বাংলাদেশের কোনো মিশনে আত্মসমর্পণ করুক বা বাংলাদেশে এসে আত্মসমর্পণ করুক, প্রক্রিয়া একই। ওনাকে জেলে যেতে হবে, ওনার যে সাজা সে সাজা ফেস করতে হবে। শেখ হাসিনাকে ফিরিয়ে এনে দণ্ড কার্যকর করতে সরকারি তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানান তিনি। সরকারের পক্ষ থেকে অলরেডি এক্সট্রাডিশন প্রক্রিয়া শুরু হয়েছে। যেভাবে যে কোনো দেশের সাথে আমাদের যেই প্রক্রিয়া আছে ডিপ্লোমেসিতে, সেই প্রক্রিয়া চলছে। সব কিছু তো স্টেটমেন্ট দিয়ে, ঘোষণা দিয়ে, আপনাদেরকে বিবৃতি দিয়ে বলার কিছু নাই। এটা ভারতের সাথে আমাদের যে চলমান কথাবার্তা হয়, ডায়ালগ হয়, আমাদের এক্সচেঞ্জ হয়, তখন সবসময় এই সাবজেক্ট থাকে আলোচনায়। পররাষ্ট্র এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ যে প্রক্রিয়া চলছে, সেই প্রক্রিয়া ইতিমধ্যে চলমান আছে। শেখ হাসিনা কিভাবে আত্মসমর্পণ করবেন সেটা তার বিষয় বলে মনে করেন শামা ওবায়েদ। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ঢাকায় কাতার দূতাবাসে গিয়ে শোক বইয়ে স্বাক্ষর করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল দুপুরে গুলশানে কাতার দূতাবাসে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তার সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। দূতাবাসে রাখা শোক বইয়ে স্বাক্ষর শেষে বিএনপি নেতারা কাতারের সাবেক আমিরের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত রাজপরিবার ও কাতারের জনগণের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। মন্ত্রী জানান, কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোক প্রকাশের অংশ হিসেবে বাংলাদেশ সরকার আগামী 16 জুলাই অর্ধ দিবস রাষ্ট্রীয় শোক পালন করবে। এছাড়া কাতারের আমির, রাজপরিবার ও জনগণের প্রতি বাংলাদেশের সংহতি ও সমবেদনা জানাতে জাতীয় সংসদের স্পিকারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল দোহা সফর করবে।
সংবাদ শেষ করব শিরোনামগুলো আরো একবার জানিয়ে। জনগণের সমর্থনে দেশকে এগিয়ে নেবে বিএনপি, বরিশালে বললেন প্রধানমন্ত্রী। বাবুগঞ্জে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন। আরো কয়েকদিন বৃষ্টির আভাস, চট্টগ্রামে পানি কমতে থাকলেও দুর্গতিতে লাখ লাখ মানুষ, ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি নির্মাণে সহায়তা দেবে সরকার, বললেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। 2024-এর 14 জুলাই বঙ্গভবন অভিমুখে ছাত্রদের মিছিল, আন্দোলনের আগুনে ঘি ঢালল শেখ হাসিনার মন্তব্য। হাসিনাকে ফেরানোর চেষ্টা চলছে জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।